প্রিয় দর্শকবৃন্দ, অ্যাগ্রোইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনিম বিনতে হাসান। আমাদের দেশের গ্রামাঞ্চলের বাড়ি থেকে জলাশয় সর্বত্র দেখা মিলে হাঁসের। আর আজকের আমাদের আলোচ্য বিষয় হাঁসের পালন, রোগবালাই, ব্যবস্থাপনা ও প্রতিরোধ। এই বিষয়ে আলোকপাত করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যারকে। চলুন স্যারের কাছ থেকে এই বিষয়ে কিছু জেনে আসি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনাকে অ্যাগ্রোইড ইউটিউব স্টুডিওতে অনেক স্বাগতম। থ্যাংক ইউ। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। সো স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে হাঁস থেকে মাংস, ডিম পাচ্ছি, এই আমিষটা আমাদের দেশের আমিষের চাহিদা পূরণে কতটুকু ভূমিকা রাখতে পারছে? থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আসলে আমরা জানি যে এফএওর তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় 19 বিলিয়ন মোরগ মুরগি আছে, অর্থাৎ প্রতিজন মানুষের জন্য 3টা মোরগ মুরগি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা 1.36 অর্থাৎ 30 রয়েছে। এর জন্য আমাদের মুরগির পাশাপাশি হাঁসকেও কিছু গুরুত্ব দেওয়ার জন্য আমি আপনাদের কাছকে শোনানোর চেষ্টা করব। তো এফএওর তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় 2249 মিলিয়ন হাঁস আছে এবং তার 73% আছে চীনে এবং মাত্র 3% ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে। অথচ যখন এই হাঁসের ডোমেস্টিকেশন শুরু হয়, প্রথমেই কিন্তু যতগুলো পোল্ট্রি পাখি আছে তার মধ্যে হাঁসেই প্রথম ডোমেস্টিকেশন শুরু হয়েছিল, কিন্তু মুরগিতে যেভাবে উন্নতি লাভ করেছে সেভাবে কিন্তু হয়নি। তো তথ্য গবেষণা করলে দেখা যায় যে বাংলাদেশে এখন পর্যন্ত হাঁসের সংখ্যা 13 মিলিয়ন এবং যে মাংস সরবরাহ করে তার 10% আসে হাঁস থেকে এবং ডিম সরবরাহ করে 7%। এটি খুবই কম। কিন্তু আমরা যদি এই ডিম এবং মাংস দুটি যদি পর্যালোচনা করি তাহলে দেখব যে মুরগির মাংস এবং হাঁসের মাংস অলমোস্ট সেম, বাট হাঁসের মাংসে মোট ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি এবং মুরগির ডিমের ওজন যেটা দেশি মুরগি 30 থেকে 40 গ্রাম, ফার্মের মুরগি যেটা 50 থেকে 60 গ্রাম, কিন্তু হাঁসের মুরগির ওজন 60 থেকে 80 গ্রাম। অর্থাৎ এখানে এবং শুধু তাই নয়, হাঁসের ডিমের যে কভারটা সেটি কিন্তু অনেক মোটা এবং তার ভিতরের যে পর্দাটা এটাও কিন্তু মুরগির চেয়ে মোটা। অর্থাৎ হাঁসের ডিম বাংলাদেশের আবহাওয়ায় খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, আর পরিবহনেও হয়তো সুবিধা হয় যেহেতু সেটা মোটা। স্যার, বাংলাদেশের সরকারি হাঁসের খামার এবং বাচ্চা উৎপাদনকারী হ্যাচারির সংখ্যা এবং তাদের ঠিকানাটা যদি বলতেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বাংলাদেশে এখন পর্যন্ত কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার এবং হ্যাচারি আছে একটি, এটি নারায়ণগঞ্জে। পুরাতন আঞ্চলিক হাঁস প্রজনন খামার আছে 5টি, এর মধ্যে খুলনা একটি, ফেনীতে একটি, নওগাঁতে একটি এবং সুনামগঞ্জে একটি এবং রাঙামাটিতে আরেকটি। আর নতুন আঞ্চলিক হাঁস প্রজনন আছে 14টি, এর মধ্যে গোপালগঞ্জে, হবিগঞ্জে, কিশোরগঞ্জে, সিরাজগঞ্জে, ময়মনসিংহে, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, মাগুরা, বাগেরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, পটুয়াখালী এবং ভোলা। আমি আরেকটু বলতে চাই, আসলে ডিমকে ন্যাচারাল ভিটামিন পিল বলা হয়। ডিম একটি গ্লোবাল ফুড, কারণ আমরা করোনার সময় ডিম আমাদেরকে বলেছে প্রতিদিন ডিম খান, করোনা ভাইরাস দৌড়ে তাড়ান। ডিম সম্পর্কে আরও অনেক স্লোগান আমাদের আছে। প্রতিদিন ডিম খাও, বাড়ির ডাক্তার বাহিরে পাঠাও। প্রতিদিন ডিম খেলে অন্ধ বাচ্চা এবং মরা বাচ্চা নাহি মিলে। প্রতিদিন ডিম খেলে পারিবারিক জীবনের সুখ শান্তি মিলে। প্রতিদিন ডিম খাওয়ালে ছোট শিশুর সঠিক সময় দাঁত মিলে। প্রতিদিন ডিম খাবো, শরীরের খসখসে চামড়া দূর করব। প্রতিদিন ডিম খাবো, পুরুষত্বহীনতা সমাধান মিলবে। প্রতিদিন ডিম খেলে নারী পুরুষ উভয়ের প্রজননতন্ত্র স্বাভাবিক থাকে। প্রতিদিন ডিম খাই, হাড় বাঁকা ক্ষয় হওয়া দূরে পাঠাই। প্রতিদিন ডিম খাই, সেক্স হরমোন বৃদ্ধি মিলে। প্রতিদিন ডিম খেলে সঠিক সময় গর্ভধারণ মিলে। প্রতিদিন ডিম খেলে টাইপ 2 ডায়াবেটিস দূরে থাকে। প্রতিদিন ডিম খেলে লিভার, কিডনি, মূত্রথলিতে পাথর হতে বাধা দিবে। প্রতিদিন ডিম খেলে মুখের ঘা দূর হবে। প্রতিদিন ডিম খেলে চোখের ছানি পড়া বন্ধ হবে। প্রতিদিন ডিম খেলে ডিমের ভিটামিন লাইসিন ও মিথাইন বামনত্ব দূর করবে। লম্বা যদি হতে চাও প্রতিদিন ডিম খাও। প্রতিদিন ডিম খেলে সুস্থ সবল সন্তান মিলে। রাত্রে সোজা, খেতে ভালো, ডিম ছাড়া আর কি বলো। ডিম খাওয়ার অভ্যাস করি, সুস্বাস্থ্য নিশ্চিত করি। নিয়মিত ডিম খেলে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি কমে। ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে প্রতিদিন ডিম খাই।
স্যার, ডিমের গুণাগুণ আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করলেন। নেক্সট প্রশ্নে চলে যাই। বাংলাদেশের সর্বত্র হাঁসের খামার স্থাপন এবং তার স্থায়িত্ব হচ্ছে না, এর অন্তরায়টা কি বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আসলে অন্তর অনেকগুলো, তা আমার কাছে যেগুলো খুব জরুরি মনে হয়েছে খামারি পর্যায়ে, সেই বিষয়গুলো আমি আলোকপাত করার চেষ্টা করব। 1 নম্বর যেটা হচ্ছে সচেতনতার অভাব। 2 নম্বরে খামারির দেখা দেখিতে খামার করা। 3 নম্বরে সময়োপযোগী চাহিদা ভিত্তিক উন্নত জাতের হাঁসের বাচ্চা না পাওয়া। 4 নম্বরে সময় উপযোগী হাঁসের খামার স্থাপন না করা। 5 নম্বরে সময়োপযোগী চাহিদা ভিত্তিক হাঁসের টিকা না পাওয়া। 6 নম্বরে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া খাদ্য প্রদান এবং চিকিৎসা করা। 7 নম্বরে হাঁসের জাত না চিনে খামার স্থাপন করা ইত্যাদি। উপরোক্ত সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে কোন সময় কোন হাঁস পালন করতে হবে এবং সেই হাঁসগুলোর বাচ্চা কোথায় পাওয়া যাবে, এই জাতীয় সমৃদ্ধ তথ্য ভাণ্ডারের অভাব, সমৃদ্ধ তথ্য ভাণ্ডারের বহুল প্রচারের অভাব, সময় মতো কৃষকের চাহিদা অনুযায়ী হাঁসের বাচ্চা উৎপাদন এবং সরবরাহ না করা, সময় মতো চাহিদা ভিত্তিক হাঁসের টিকা মজুদ এবং সরবরাহের সমন্বয়হীনতা। আমাদের প্রথমে জানা উচিত ডিম উৎপাদনকারী হাঁসের জাত হচ্ছে খাকি ক্যাম্বল, জিন ডিম, ইন্ডিয়ান রানার, এবং মাংস উৎপাদনী হাঁসের জাত হচ্ছে বেইজিং বা পিকিং ও মাস্কোভি। সাথে সাথে আরও জানা উচিত কোন ধরনের হাঁসের খামার স্থাপন লাভজনক। মাংস উৎপাদন করার জন্য একমাত্র জাত হচ্ছে বেইজিং, যা সারা বছর পালন করা লাভজনক এবং আমাদের দেশের 64টি জেলায় সর্বত্র পালন করা সম্ভব। ব্রয়লার মুরগির মতো পানি ছাড়াও পালন করা লাভজনক। ব্রয়লারের মতো পালন করলেও 1 মাসে বেইজিং হাঁসের ওজন 1.5 কেজি হয়, 2 মাসে 2 থেকে 2.5 কেজি, 3 মাসে 3 কেজি থেকে 4 কেজি মাংস পাওয়া যায়। বেইজিং ছাড়াও যদি অন্যান্য হাঁসগুলো মাংস উৎপাদনের জন্য পালন করা হয়, তাকে অবশ্যই 15 মে থেকে 20 জুলাই অর্থাৎ জ্যৈষ্ঠ এবং শ্রাবণ মাসে, বিশেষ করে বোরো ধান কাটার পর, এবং নভেম্বর থেকে জানুয়ারি আমন ধান কাটার পর পালন করতে হবে। কারণ এই সময় ফাঁকা মাঠে প্রচুর খাদ্য থাকে এবং খাদ্য খরচ কম লাগে। এছাড়া প্রাকৃতিকভাবে সেখানে প্রচুর পরিমাণে খাদ্য পাওয়া যায়, যেমন খাল, বিল, ডুবা, নদী, নালা, সেখানে মাংস উৎপাদন করার জন্য সব জাতের হাঁস পালন করা লাভজনক। ডিম উৎপাদনকারী খামারিদের জন্য অবশ্যই ডিমের চাহিদা এবং মূল্য বুঝে খামার স্থাপন করতে হবে। ডিম উৎপাদনের জন্য খামার স্থাপনের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময় শীতকাল বিধায় অনেকেই হাঁসের মাংস এবং ডিম খুবই পছন্দ করে, সে কারণে হাঁস এবং ডিমের মূল্য বেশি পাওয়া যায়, আর এই কারণে এই হাঁস চাষ লাভজনক। আবার যে সমস্ত এলাকায় মিনি হ্যাচারি আছে, সেখানে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত হাঁস পালন লাভজনক। হ্যাচারির মালিকগণ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত উচ্চ মূল্যে ডিম কিনে বাচ্চা ফোটায়। শীতের 3 মাস ডিমের চাহিদা বেশি থাকায় বেশি মূল্যে পাওয়া যাচ্ছে। তেমনি গরম শুরু থেকে জুন পর্যন্ত হ্যাচারিতে ডিম সরবরাহ কম থাকায় মূল্য বেশি পাওয়া যায়। সুতরাং সময় বুঝে খামার স্থাপন না করলে একদিকে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে হাঁসের খামার স্থাপন এবং স্থায়িত্বকরণ হবে না, এবং অন্যরাও খামার স্থাপনের আগ্রহ হারিয়ে ফেলবে। কাজেই কারো দেখা দেখিতে খামার না করে জেনে বুঝে হাঁসের খামার করা উচিত। এবং মাঠ পর্যায়ে বহু খামারি আছে যাদের হাঁসের খামারের ব্যাপারে যারা ইন্টারেস্টেড, কিন্তু উন্নত মানের বাচ্চা প্রাপ্তির তথ্য না থাকায়, বাচ্চা প্রাপ্তির স্থান দূরবর্তী হয়, চাহিদা ভিত্তিক টিকা না পাওয়ায়, বয়স এবং জাত ভিত্তিক খাদ্য উৎপাদনের যে তথ্য সেটা জানা না থাকার কারণে, বয়স এবং জাত ভিত্তিক খাদ্যের পরিমাণ জানা না থাকায় এবং উৎপাদিত ডিম মাংস বাজারজাত করার সমস্যার কারণে বাংলাদেশের সর্বত্র এবং সবসময় হাঁসের খামার এবং স্থায়ীকরণ হচ্ছে না। এছাড়াও আরও কিছু তথ্য আছে, যেমন বেইজিং হাঁস পালক গজাতে 2 থেকে 2.5 মাস সময় লাগে, এবং আরও 3টি জাতের হাঁস পালক গজাতে একই সময় লাগে। আবার পালক যদি না গজায়, সেক্ষেত্রে মানুষ কিন্তু হাঁস খেতে চায় না। কাজেই হাঁস 2 থেকে 2.5 মাসের বাচ্চা পালন করতে হবে, এবং প্রাকৃতিক খাদ্য খেলে হাঁসের পালক দ্রুত বাঁচে। আবার ডিম উৎপাদনকারী হাঁস যেগুলো 4 থেকে 4.5 মাসেই কিন্তু তারা ডিম পাড়া শুরু করে। সুতরাং শীতের শুরু থেকে হাঁস এবং হাঁসের ডিমের চাহিদা যদিও বেড়ে যায়, সুতরাং ডিম উৎপাদনের যে হাঁস সেগুলো আমাদের সাধারণত জুন থেকে পালন করতে হবে, এবং অথবা অক্টোবর থেকে 4 মাসের পুলেট হাঁস সংগ্রহ করে ডিম পাড়া হাঁস এবং
হাসির অনুপাত আবার ঠিক রাখতে হবে, 1:9 এইভাবে জেনে আমাদেরকে হাঁস পালন করতে হবে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হাঁস খুবই সংবেদনশীল পাখি। ডিম পাড়া যখন শুরু হয় কয়েকটি বিষয়ের জন্য আমাদের খুবই খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে সময় মতো খাদ্য ও পানি পরিবেশন করা, সময় মতো হাঁসের পানির ব্যবস্থা করা, প্রতিদিন সকাল 9টায় হাঁস ছেড়ে দেওয়া, খাদ্য উপাদানে কোনো রকম পরিবর্তন যেন না ঘটে সেটি খেয়াল রাখা, এবং কোনো খাবার যদি 2-1 দিন না পাওয়া যায় সেটি বাদ দিয়ে যদি খাবার খাওয়ানো হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ডিম উৎপাদন অনেকটা কমে গিয়েছে, এবং ডিমের এই যে উৎপাদনটা কমে গেল এটার জন্য আবার স্বাভাবিক হতে তার 15 থেকে 20 দিন সময় লেগে যায়, অর্থাৎ তার অনেক ক্ষতি হবে। সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমার মনে হয় এই বিষয়গুলো খেয়াল রাখলেই আমাদের দেশের যে সমস্যাগুলো আছে এটি আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। স্যার আপনি হাঁসের টিকা নিয়ে বলছিলেন, স্যার এই হাঁসে কি ধরনের রোগ হচ্ছে এবং এই বিষয়ে আপনি কি কি টিকা সাজেস্ট করবেন? থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। হাঁসের সাধারণত 3টা টিকা ব্যবহার করা হয়। একটা 20 থেকে 22 দিনের মধ্যে যেটা ব্যবহার করে এটাকে ডাক প্লেগ বলা হয়। আবার 40 থেকে 45 দিন বয়সে পুনরায় ডাক প্লেগ একই রোগের ভ্যাকসিন বুস্টার দিতে হয়। 50 দিন বয়সে কলেরা দিতে হয় এবং 70 থেকে 80 দিন বয়সে ফাউল টাইফয়েড বা সালমোনেলা টিকা ব্যবহার করা হয়। যতদিন হাঁস পালন করুক না কেন 4 থেকে 5 মাস পর পর উক্ত টিকাগুলো দেওয়া উচিত। দেখা যায় একজন খামারে নিয়মতান্ত্রিকভাবে সবগুলো টিকা প্রয়োগ করেছেন, কিন্তু তার হাঁস অন্য হাঁসের সাথে বিচরণ করে যাদেরকে টিকা দেওয়া হয়নি। যদি কোনো সময় হাঁসগুলো রোগে আক্রান্ত হয় তবে চিকিৎসায় খুব একটা ভালো ফল পাওয়া যায় না। এজন্য নিজের হাঁসের সাথে অন্যের হাঁসকেও টিকা দেওয়া উচিত, নতুবা নিজের হাঁস বিচরণের যে জায়গাটা এটি আলাদা করে রাখা উচিত। এবং আরেকটু আমি বলবো, প্রাণী সম্পদ দপ্তর তাদের যে চাহিদা মোতাবেক যে ডাক প্লেগ, কলেরা এবং সালমোনেলা টিকা মজুদ বাড়ানো দরকার। সাধারণত প্রতি বছর জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত প্রচুর হাঁসের টিকার চাহিদা থাকে, কিন্তু এই টিকার স্বল্পতার কারণে অনেক খামারে কিন্তু এই টিকা পায় না, যার ফলে কিন্তু অনেক হাঁসের বাচ্চা মারা যায় এবং খামারগুলো স্থায়িত্বকরণে বাধা দিচ্ছে। হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাগ্রোইড চ্যানেলে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অ্যাগ্রোইড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।